আবারও স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ নুরুল আজিম। আমি বলছিলাম ইয়াং জেনারেশনের প্রশ্নের উত্তর নিব আপনার কাছ থেকে। তারাই এসব প্রশ্ন পাঠায়, আমরা খালি তাদের হয়ে প্রশ্নগুলো করি, র্যাপিড ফায়ার আদলে করি। দ্রুত উত্তর দিতে হওয়ার কথা, কিন্তু আপনি কিছুটা ভাবনারও সময় পাবেন। আমি শুরু করছি। প্রথমে তারা জানতে চায়, দিনের শুরুতে আপনি কোন কাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন? নিজের পরিকল্পনা ঠিক রাখা, নাকি আগে যেসব চলমান সমস্যাগুলো ছিল সেগুলোর সমাধান আগে করা? এখানে দুটোই করতে হয়, অ্যাকচুয়ালি দুটোরই সংমিশ্রণ থাকতে হয়। আমার পুরনো কি সমস্যা আছে এবং আমার আজকের কর্ম পরিকল্পনা কি হবে, এটাতে কিন্তু ওই পুরনো এবং আজকের কর্ম সংমিশ্রণ থাকে। সুতরাং দুটাকেই সংমিশ্রণ রাখতে হয় এখানে। 2 নম্বর প্রশ্ন, ব্যাংক চালাতে এই মুহূর্তে সবচেয়ে বেশি কোনটি গুরুত্বপূর্ণ, অভিজ্ঞতা নাকি ডেটা? এই দুটাই গুরুত্বপূর্ণ। অভিজ্ঞতা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং ডেটা। আমার যদি এমআইএস আপডেট না থাকে সেক্ষেত্রে আমার হয়তো সিদ্ধান্ত নিতে ভুল হবে। সুতরাং দুটাই এখানে খুব প্রয়োজন। 3 নম্বর প্রশ্ন, কোনটা বেশি চ্যালেঞ্জিং, নতুন গ্রাহক তৈরি করা নাকি পুরনো গ্রাহকদের ধরে রাখা? পুরনো গ্রাহকদের ধরে রাখা তো অবশ্যই ধরে রাখতে হবে, কারণ ওরা অলরেডি টেস্টেড, এবং নতুন গ্রাহককে অনবোর্ড করা একটা চ্যালেঞ্জিং। বেশি চ্যালেঞ্জিং নতুন গ্রাহকদেরকে নিয়ে আসা। ওকে, 4 নম্বর প্রশ্ন, আগামীতে ব্যাংকের আয় বাড়াতে কোন পার্টিকুলার কাজটি সবচেয়ে বেশি কাজে আসবে? যেটা হচ্ছে যে খেলাপি ঋণের সংস্কৃতি থেকে বেরোয় আসতে হবে। কোনোভাবে খেলাপি ঋণ যেগুলো আছে রিকভারি করতে হবে প্রচুর। ডিপোজিট ব্যাংকের তারল্য যেটা আছে তারল্য বাড়াতে হবে, এবং পাশাপাশি নতুন উদ্যোক্তাদের এবং নতুন কর্পোরেট যে গ্রাহক আছেন তাদেরকে ঋণ দেওয়ার। আমি একটু সাপ্লিমেন্ট করি, কোন পার্টিকুলার স্কিমের কথা ভাবেন যে না, ব্যাংকের এই স্কিমটা ব্যাংকের প্রফিটের জন্য আগামীতে খুব ভালো হবে? ব্যাংকের এসএমই এবং রিটেল সেক্টরের ফোকাস করলে ব্যাংকের জন্য ভালো হবে এটা। ওকে, পরের প্রশ্নে যেতে চাই, ঋণ অনুমোদনের আগে কোন বিষয়টি সবচেয়ে বেশি আপনি খতিয়ে দেখেন বা নজরে রাখেন? সবচেয়ে বেশি যেটা খতিয়ে দেখি সেটা হচ্ছে যে প্রথমে যিনি হুইজ দ্য এন্টারপ্রেনার, উদ্যোক্তা যিনি আছেন উনিকে, এবং ওনার বিজনেস এবং বিজনেসের রিটার্ন এবং বিজনেসের ক্যাশ ফ্লো। বিজনেসের ফিনান্সিয়াল সেক্টরটা বেশি, সাইডটা বেশি দেখা হয় যে এখান থেকে কি ক্যাশ ফ্লো আসবে এবং তার রিটার্ন করার মতো ক্যাপাসিটি থাকবে কিনা। ওকে, পরের যেহেতু এটা আমার রিটার্ন যদি না করে আমার খেলাপি লোন বাড়বে, সুতরাং ওই জায়গাটাতে আমার খেয়াল করতে হবে। ডেফিনেটলি। পরের প্রশ্ন 6 নম্বর, ভালো ব্যাংকারের সবচেয়ে বড় গুণ কি? একজন ভালো ব্যাংকারের সবচেয়ে বড় গুণ হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে এনগেজ থাকা, তার নিজের যে কাজ এবং নিজের যে তার ডেস্কের যে ওয়ার্ক, সেই ওয়ার্কে ইনভলভ থাকা, এবং খুব চৌকসভাবে তার সমস্ত কাজগুলোকে সুচারুভাবে পালন করা। ওকে, পরের প্রশ্নে যেতে চাই, নতুন প্রজন্মের ব্যাংকারদের কোন দিকটি ভালো লাগে না? নতুন প্রজন্মের ব্যাংকারদের যে দিকটি আমার ভালো লাগে না সেটা হচ্ছে যে এদের খুব সুইচ করার টেন্ডেন্সি খুব বেশি, খুব অল্প সময়ের মধ্যে। অ্যাকচুয়ালি হয় কি, একজন ব্যাংকার যখন খুব সুইচিং টেন্ডেন্সিটা তার বেশি থাকে, তখন তার ডেস্ক কনসেন্ট্রেশন কম থাকে, তার যে জব ডিসক্রিপশন আছে সেখানে কনসেন্ট্রেশন তুলনামূলক কম থাকে। ব্যাংকের অ্যাকচুয়ালি প্রতিটা লেয়ার যদি আমরা বলি, প্রতিটা স্টেপ যদি বলি, প্রতিটা বাই ডেজিগনেশনের যে ধাপগুলো আছে, এই ধাপগুলোর প্রতিটারই কিন্তু একটা ওয়েট আছে। আমি যদি কোনো একটা স্কিপ করে আরেকটা আপার পজিশনে চলে যাই, ওই পজিশনের যে ওয়েটটা সেটা আমি, বা ওইখানে যে রেসপন্সিবিলিটি সেটা আমি জানবো না, ওই একটা গ্যাপ থেকে যাবে। সো আমাকে নিশ্চয়ই কেরিয়ার ওরিয়েন্টেড হব। কেরিয়ার ওরিয়েন্টেড এভাবে হব যে আমাকে একটা টার্গেট থাকতে হবে যে আই উইল বি দ্য সিইও অফ এ কমার্শিয়াল ব্যাংক। এইটা আমাকে টার্গেট থাকবে। ডাজেন্ট মিন যে আমি আমার এক্সপিরিয়েন্সকে স্কিপ করে আমি ওখানে উঠতে পারবো, অন্য জায়গায় চলে যেতে পারবো না। ফের আমি এই প্রসঙ্গে আরেকটু বড় প্রশ্ন আপনাকে করব, আমি র্যাপিড ফায়ারটা শেষ করতে চাই। 8 নম্বর প্রশ্ন, কর্পোরেট লিডার হিসেবে কোন বিষয়ে আপনি কখনো ছাড় দেন না? আমি ছাড় দেই না। আমি যদি তার ডিসঅনেস্টি এবং আমার কাছে মনে হয় যে সে তার ডেস্কে তার যে রেসপন্সিবিলিটি আছে সেই রেসপন্সিবিলিটি ঠিকভাবে পালন করছে না, তখন আপনি ছাড় দেন না? তখন আমি ছাড় দিই না। এবং এমন কোনো কাজ যদি মনে হয় যে এটা আমার প্রতিষ্ঠানের অ্যাগেনস্টে কাজ করছে, সেই জায়গাটাতে আমি কোনোভাবেই টলারেন্স করি না। ফের না। পরের প্রশ্ন, ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর সহজ কৌশল কি? ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানো, ওখান থেকে আমার শিক্ষা নিতে হবে যে আমি কী কারণে ব্যর্থ হয়েছি, সেই জায়গাটাকে যদি আমি অ্যাড্রেস করতে পারি, ঘুরে দাঁড়ানো যাবে। 10 নম্বর প্রশ্ন, এটা একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন। ধরুন একজন ছোট উদ্যোক্তা বা গ্রাহক হঠাৎ ঋণ পরিশোধ করতে ব্যর্থ হলেন, কিন্তু তার ব্যবসা সামাজিকভাবে গুরুত্বপূর্ণ। আপনি কি তাকে ঋণ পুনর্গঠন করে দেবেন, নাকি তাকে খেলাপি হিসেবেই কনসিডার করবেন? না, যদি আমার মনে হয় যে তার এখানে পোটেনশিয়ালিটি আছে। বিজনেস বিভিন্ন কারণে খারাপ হতে পারে, ন্যাচারাল ডিজাস্টার হতে পারে, বিভিন্ন আমরা যখন দেখবো যে কোনো একটা ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়, ডেভেলপমেন্ট ওয়ার্কের আশেপাশে যে প্রতিষ্ঠানগুলো থাকে ওদের বিজনেস কিন্তু হ্যাম্পার হয়, এবং সেই কারণে হয়তো তার বিজনেসটা, তার ক্যাশ ফ্লো কমে যেতে পারে, রিপেমেন্ট করে দিতে পারে। আমার কাছে যদি মনে হয় যে এই লোনটা খারাপ হওয়ার পিছনে কোনো যৌক্তিক কারণ আছে, এবং যিনি উদ্যোক্তা আছেন তিনি সৎ, এবং তার
মধ্যে সেই পোটেনশিয়ালটা আছে ঘুরে দাঁড়ানোর মতো, সেই ক্ষেত্রে আমার মনে হয় তাকে মানে বিভিন্ন কৌশলে তাকে কোনো সাপোর্ট দেওয়া যেতে পারে। বাট যদি কোনোভাবে সে প্রুফ হয় যে সে উইলফুল ডিফল্টার, তাকে কোনোভাবে সুযোগ দেওয়ার কোনো সুযোগ নেই। নিঃসন্দেহে আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম। আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেগুলো পেয়েছে।